আসসালামু আলাইকুম। আজকে আমি কোনো যুদ্ধ নিয়ে কথা বলবো না, ইরান আমেরিকার কোনো যুদ্ধ নিয়ে কথা বলবো না। আজকে আমি আমার নিজের দেশ নিয়ে কথা বলবো। আমি আগেও বলেছি, আমি কোনো পলিটিক্স করি না, আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। আমি একটা সাধারণ বাংলাদেশের একজন নাগরিক, নীরব নাগরিক। আমি পলিটিক্স কোনোদিনই করি নাই। আমি পলিটিক্সের আশেপাশেও না, কোনো দলেরও না। তার মানে এই না যে আমি পলিটিক্স বুঝি না। আমি সত্যর জন্য আমি কথা বলি, রাইট পার্সনের জন্য আমি অলওয়েজ থাকি, রং পার্সন থেকে আমি দূরে থাকি। বাট আমি আমার দেশকে ভালোবাসি। আমি আমার দেশের জন্য আমি অনেক কিছুই বলতে পারি, কিন্তু পলিটিক্স নিয়ে আমি বলি না। কারণ পলিটিক্স এটা আমার কাপ অফ টি না। আমার থেকে আরও বড় বড় এক্সপার্ট যারা আছে তারা অবশ্যই কথা বলে। বাট আমার দেশকে যে ভালো করবে, আমাদের নাগরিকদের, দেশের নাগরিকদের যারা ভালো করবে, যে সরকারই করুক, আমি সবসময় আমার মতো যা অনেকেই আছে সাপোর্ট করবে। তবে আজকে আমি যে ভিডিওটা করছি, আমার ভিডিওটা দেখবেন, আমার নিজেরই খুব দুঃখ লেগেছে এই ভিডিওটা দেখে। আমার দেশের মানুষকে যখন কেউ ভিখারি বলে, তখন সেটা সহ্য করার মতো না। আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি। ইন্ডিয়ার একজন জার্নালিস্ট, কন্টেন্ট মেকার, সে কন্টেন্ট ক্রিয়েট করে, সে কিছু বক্তব্য দিয়েছে। আমি পুরাটা আপনাকে দিব না, তার কথাগুলো আমি পরে বলবো, বাট আপনাকে জাস্ট স্টার্টিংটা আমি দেখাচ্ছি। दोस्तों, बांग्लादेश का ना भारत के साथ एक बड़ा अजीब सा रिश्ता है। इट्स वेरी वेरी डिफिकल्ट टू अंडरस्टैंड। ये इकबाल हसन महमूद है, इनके पावर मिनिस्टर, एनर्जी मिनिस्टर है बांग्लादेश के। ये मिलते हैं हमारे हाई कमिश्नर दिनेश त्रिवेदी जी से, और ये साहब कहते हैं कि साहब आपने हमें पहले तेल दिया था, तो तेल हमारा खत्म हो रहा है, डीजल खत्म हो रहा है, हमारा एक एनर्जी क्राइसिस चल रहा है, आप दीजिए। तो भारत ने बोला ठीक है, हम विचार करेंगे इस पे, क्योंकि भारत लगातार बांग्लादेश को बहुत मदद करता चला है। मैं आपको ये कहूंगा कि एट द पीक ऑफ द वॉर, जब इतना क्राइसिस था, पूरी दुनिया में तेल का क्राइसिस था, मैं बात कर रहा हूं मार्च की, अप्रैल की, तब भारत ने हजारों टन डीजल बांग्लादेश को दिया। भारत कह सकता था कि यार अभी देखो पूरी दुनिया में क्राइसिस है, हमारा खुद का पूरा नहीं हो रहा है, हम आपको कैसे देते हैं। भारत ने फिर मदद करी। और दोस्तों, इसीलिए मैं कहता हूं ना कि जब आप भलाई करते हैं किसी की, सबको घी हजम नहीं होता है। मैं आपको एक बात, देखिए, मैं आई विश वेल फॉर द पीपल ऑफ बांग्लादेश। मेरी शिकायत बांग्लादेश की लीडरशिप से, और वहां पे जो मौलाना मौलवी है, थोड़े क्रैक टाइप के, वहां पे कुछ मौलाना मौलवी, एक तो कह रहा है हम घुस जाएंगे, जब हम घुस जाएंगे तो हिंदुओं के मंदिर तोड़ देंगे, हिंदुओं को मार देंगे। ये कहने के बाद फिर कहते हैं डीजल दे दो। फिर कहता है हम एक भी हिंदू को नहीं छोड़ेंगे और सबको बर्बाद कर देंगे, और वहां पे हम अपना राज कायम करेंगे भारत के अंदर, और हम जो सेवन सिस्टर्स हैं जो कि द नॉर्थ ईस्टर्न स्टेट्स, उनको हम भारत से अलग कर देंगे, बिजली दे दो। यार देखो, मुझे लगता है आई मस्ट टेल द डिसीजन मेकर्स ऑफ बांग्लादेश, प्लीज मेक अप योर माइंड यार, प्लीज मेक अप योर माइंड। आप ये नहीं कर सकते एक हाथ में कटोरा एक हाथ में तलवार, ये थोड़ा सा ऑड कॉम्बिनेशन है। आप दोनों हाथ में तलवार ले लो या दोनों हाथ में कटोरे ले लो, ये नहीं हो सकता है। आप चढ़ जाते हो गधे के ऊपर प्लास्टिक की तलवार लेके कि हम ये कर देंगे, हम हिंदुओं को मार देंगे, ये कर देंगे, ऐसा कर देंगे, वैसा कर देंगे, लाओ पैसा। ये कौन से सेंस की बात है, कौन सा लॉजिक है? अब दोस्तों, मैं आपको 2-3 बातें बताता हूँ बड़ी सीरियस। ওয়েল, আপনারা, আমি পুরো ভিডিওটা আমি শোনাই নাই, কারণ পুরো ভিডিওটা যদি আপনারা শুনেন, আপনি নিজে যদি একজন নাগরিক হন বাংলাদেশে, আপনি কোন দেশে, আপনি হিন্দু না মুসলমান, আপনি আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন, আপনি এনসিপি করেন, আপনি যেই ধর্মেরই থাকেন, যেই পলিটিক্সই আপনি করেন, যেই রাজনীতি আপনি করেন, কিন্তু যখন আপনার দেশকে নিয়ে কেউ কথা বলবে না, তখন আপনি সহ্য করতে পারবেন না। আমি কোনো পলিটিক্স নিয়ে কথা বলছি না, একটা দেশ, তার ভিডিওটা আমি আপনাকে বলবো যে চায়ানকা সামথিং লাইক দ্যাট ফোরামের, চায়ানকা ফোরাম, আর কেউ যদি লিঙ্কটা চান আমি পরে আমার আপনারা কমেন্টস, যদি আমার কমেন্টস বক্সে আমি দিয়ে দিব তার লিঙ্কটা, আপনারা শুনবেন। এক হাতে তালোয়ার আর এক হাতে কাটুরি, মানে ভিক্ষার থলি।
হয় তালোয়ার ফেলে দাও, নাহলে 2টা ভিক্ষার থলি নিয়ে থাকো, হাতের ঘুরো। আমাদের ভিখারি বলেছে, লিটারালি সেটাই মিন করেছে। আমরা প্লাস্টিকের তালোয়ার নিয়ে করি, আমাদের মৌলবীরা ক্র্যাক, আমাদের বিরোধী দলের নেতা জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমানকেও নিয়ে বলেছে, তারেক রহমানকে নিয়ে বলেছে। আপনারা পুরো ভিডিওটা দেখেন। বাট আমি এই ভিডিওটা যে করেছে সেই থেকে আপনাদের কিছু আমি অ্যানালাইসিস করেছি, এবং আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আমি শিওর তার কাছে হয়তো যাবে, কারণ আমি খুব কষ্ট পেয়েছি আজকে এই ভিডিওটা শুনে যে কীভাবে সম্ভব এই কথাগুলি বলেছে। আমি তার ভিডিওটা আমি দেখেছি। তিনি বলেছে বাংলাদেশকে নিয়ে অনেক কথাই বলেছেন বাংলাদেশে নাকি ভারতের কাছে তেল চায়, ডিজেল চায়, সাহায্য চায়, এক হাতে তালোয়ার আর এক হাতে ভিক্ষার বাটি। অনেক আগের থেকেই ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ একটা পাইপলাইন আছে, সেখান থেকে ডিজেল আসে। সে কি প্রশ্ন করেছে, কি নিয়ে কথা বলেছে, সেটা আগে আমি একটু হাইলাইট করে দিই। বাংলাদেশের নাকি ইকোনমি জিরো, বাংলাদেশের ডিফেন্স যেটা আর্মি নেভি এগুলো জিরো, বাংলাদেশ কিছুই বানাতে পারে না। চীনের কাছ থেকে জাহাজ নিয়েছে, জাহাজ নষ্ট হয়েছে, আবার রিপেয়ারের জন্য কল দিয়েছিল চায়নাকে, এবং চায়না সেটার জন্য টাকা চেয়েছিল, বাংলাদেশ দিতে হয়েছে টাকাটা রিপেয়ারের জন্য। ব্রিক্স সম্মেলনে বাংলাদেশ নেই। ভারত নাকি কোটি কোটি টাকা দিয়ে বাংলাদেশকে টিকিয়ে রেখেছে, আর বাংলাদেশের মানুষ নাকি ভারতকে বাদ দিয়ে চীনের কোলে গিয়ে বসেছে। ব্রাদার, আই উইল এক্সপ্লেইন টু ইউ। আমি আপনাকে বলছি এখন যে সাংবাদিক ভাই ইন্ডিয়ার কথা বলেছে। আজকে আমি আপনার কথার উত্তর আবেগ দিয়ে দিব না, একটা করে আপনার কথার হিসাব দিব। প্রথম কথা, বাংলাদেশ ভিক্ষা চায়। বাংলাদেশ ভারত থেকে ডিজেল কিনেছে, হ্যাঁ কিনেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে একটা দেশ আরেকটা দেশ থেকে পণ্য কিনলে সেটা ভিক্ষা হয়ে যায় না। বাংলাদেশ যদি ভারত থেকে ডিজেল কেনে তাহলে বাংলাদেশ হলো বায়ার। ভারত যদি বাংলাদেশ থেকে পণ্য কিনে, যেমন কাপড় চোপড়, জুট, সেটাও তখন ইন্ডিয়া হয় বায়ার। এটাই ইন্টারন্যাশনাল ট্রেড বলে এটাকে। আপনি এটাকে ভিক্ষা বলেছেন কেন? এটা আমার প্রশ্ন আপনার কাছে। নাকি আপনার কাছে ভারতের কাছ থেকে কিছু কেনা মানেই ভিক্ষা? তাহলে আপনার নিজের দেশের ব্যবসায়ীরা যখন বাংলাদেশের বাজারে পণ্য বিক্রি করে, সেটাও কি বাংলাদেশের দেওয়া না? বাণিজ্যকে ভিক্ষা বানিয়ে দেখানো সাংবাদিকতা নয়, এটা ন্যারেটিভ। এবার বলেছেন বাংলাদেশের ইকোনমি জিরো ইকোনমি, এটা কোনো ইকোনমি মেজারমেন্ট নয়। তাহলে জিডিপি কি? এক্সপোর্ট কত? ফরেন ট্রেড কত? পার ক্যাপিটা ইনকাম কত? এই ডাটা দিয়ে ইকোনমিক বিচার হয়। বাংলাদেশের অর্থনীতি প্রায় $450 বিলিয়ন অর্থনীতি। বাংলাদেশে বছরে প্রায় $40 বিলিয়ন বেশি পণ্য রপ্তানি করে। বাংলাদেশ 2026 আর 2027 সালের বাংলাদেশের জাতীয় বাজেটে প্রায় $9.38 ট্রিলিয়ন টাকা বা $77 বিলিয়ন। তাই আপনি চাইলে বাংলাদেশের অর্থনীতি সমালোচনা করুন, কিন্তু জিরো নয়। আপনার অ্যানালাইসিসটাই জিরো আসলে, ব্রাদার। এবার ডিফেন্স, বাংলাদেশ আর্মিকে বলেছেন জিরো, ডিফেন্স জিরো। একটা দেশের মিলিটারি ক্যাপাবিলিটি নিয়ে কম্প্যারিজন করতে পারেন, ইন্ডিয়া অনেক বড় দেশ, ইন্ডিয়ার ডিফেন্স বাজেট বাংলাদেশের চেয়ে বহুগুণ বড়, এগুলি ফ্যাক্ট, এটা আমরা জানি। কিন্তু বাংলাদেশ ডিফেন্স জিরো, এটা কোনো মিলিটারি অ্যাসেসমেন্ট নয়। বাংলাদেশ আর্মি আছে, নেভি আছে, এয়ারফোর্স আছে,
সাবমেরিন আছে, মিসাইল ক্যাপাবিলিটি আছে, এয়ার ডিফেন্স সিস্টেম আছে। ইউএন পিস কিপিং এ বাংলাদেশ বাহিনীর দীর্ঘদিনের ভূমিকা আছে। 2025-26 অর্থ বছরে বাংলাদেশের ডিফেন্স মিনিস্ট্রিতে 40.69 40,698 কোটি টাকার বরাদ্দ ছিল। তাই আপনি যদি বলেন ইন্ডিয়া মিলিটারি ইজ মাচ স্ট্রঙ্গার দেন বাংলাদেশ, ঠিক আছে, কিন্তু বাংলাদেশ মিলিটারি ইজ নট জিরো বলাটা মিলিটারি অ্যানালাইসিস না, এটা চিপ পলিটিক্যাল একটা অ্যানালাইসিস। এবার চীনের জাহাজের গল্প, আপনি বললেন চীন বাংলাদেশকে জাহাজ দিয়েছে, জাহাজ নষ্ট হয়ে গেছে, বাংলাদেশ চীনকে ফোন করেছে, চীন বলেছে নতুন জিনিস কিভাবে নষ্ট হলো, তারপর বাংলাদেশ রিপেয়ারের টাকা দিতে বাধ্য হয়েছে। আমার প্রশ্ন খুব পরিষ্কার ব্রাদার আপনার কাছে, প্রমাণ কোথায়? বাংলাদেশের নৌবাহিনীর অফিসিয়াল তথ্য অনুযায়ী চীনে নির্মিত বিএনএস ওমর ফারুক এবং বিএনএস আবু উবাইদা 2019 সালে বাংলাদেশের নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এগুলো নতুন করে বানানো দুইটি জাহাজ নয়, চীনার প্ল্যানের ব্যবহৃত টাইপ 053H3 ছিল, যেগুলো বাংলাদেশে 2019 সালে অ্যাকোয়ার করে। কিন্তু আপনার বলা সেই স্পেসিফিক গল্প, জাহাজ নষ্ট, রিপেয়ারে টাকা দিল, ক্রেডিবিলিটি ডকুমেন্টারি এভিডেন্স আমি পাইনি। তাই বলছি, কন্ট্রাক্ট দেখান, রিপেয়ার বিল দেখান, চায়নার স্টেটমেন্ট দেখান, বাংলাদেশ নেভির স্টেটমেন্ট দেখান, তাহলে আপনার কথা আমি বিশ্বাস করব। প্রমাণ থাকলে আমরা অবশ্যই শুনব। কিন্তু সোশ্যাল মিডিয়াতে গল্প দিয়ে একটা দেশের নেভিকে অপমান করা যায় না ব্রাদার। আমি আপনাকে এখনও ব্রাদার বলছি, বিকজ আমরা বাংলাদেশি, আমরা ভদ্র মানুষ। আপনি বলেছেন ঘি হজম হয় না, আপনার প্রথম ভিডিওতে শুরু করেছেন, বাট আপনাদের কাছে গরুর মুদ হজম হয়। এখানে আপনি এমনভাবে বলেছেন যে চায়না বাংলাদেশকে একটা সুযোগ দিয়েছে আর বাংলাদেশ কিছুই করতে পারেনি। যেমন চায়না ট্যারিফের কথা, বাস্তবতা একটু অন্যরকম। 2020 সালে চায়না বাংলাদেশি পণ্যের প্রায় 97% ট্যারিফ লাইনে জিরো ডিউটি এক্সেস দেয়। 2022 সালে সেটা 98 ট্যারিফ লাইন পর্যন্ত বাড়ানো হয়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কেন এই সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পারেনি? এর উত্তর বাংলাদেশে কিছু বানাতে পারে না এটা নয়, কারণ ট্যারিফ ফ্রি এক্সেসে মানে চায়না আপনার পণ্য কিনবে এমন গ্যারান্টি নয়। আপনার প্রোডাক্ট থাকতে হবে, কম্পিটিটিভ প্রাইস থাকতে হবে, কোয়ালিটি স্ট্যান্ডার্ড মিট করতে হবে, চাইনিজ মার্কেটের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে ঢুকতে হবে, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে করতে হবে, ব্র্যান্ডিং করতে হবে, সাপ্লাই চেইন তৈরি করতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো চায়না নিজেই পৃথিবী অন্যতম বৃহৎ ম্যানুফ্যাকচারিং ইকোনমি। আপনি চায়নার বাজারে গিয়ে চাইনিজ ম্যানুফ্যাকচারের সঙ্গে কম্পিট করছেন, সুতরাং জিরো ট্যারিফ হলে দরজা খুলে দিলেই আপনি বাজার দখল করতে পারবেন এমন নয়। এখানেই আসল ইকোনমিক অ্যানালাইসিস। আর বাংলাদেশের চায়না এক্সপোর্ট নিয়ে গবেষণাতেও প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, মার্কেট ডিস্টেন্স এবং কম্পিটিটিভনেসের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই চায়না ফ্রি অ্যাক্সেস দিয়েছে, বাংলাদেশ কিছুই পারে না, এটা অ্যানালাইসিস না। এবার ইন্ডিয়াকে নিয়ে কথা বলি। আপনি ইন্ডিয়ার লাইন অফ ক্রেডিট, আপনি বলেছেন ইন্ডিয়া বাংলাদেশকে কোটি কোটি টাকা সাহায্য করেছে, আবার বলছেন বাংলাদেশ ইন্ডিয়ার কাছে ভিক্ষা করে আপনার ভিডিওতে। এখানে একটা বেসিক ডিস্টিংশন বুঝে নিন। ইন্ডিয়া বাংলাদেশকে লাইন অফ ক্রেডিট দিয়েছে, আপনি লাইন অফ ক্রেডিট তো জানেন। ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ারের বর্তমান তথ্য অনুযায়ী বাংলাদেশের জন্য মোট $7,860 বিলিয়ন লাইন অফ ক্রেডিট এক্সটেন্ড হয়েছে। কিন্তু লাইন অফ ক্রেডিট মানে কি? এই নাও টাকা আর ফেরত দিতে হবে না, এরকম কোনো কথা না। সাহায্য না, এইড না, এটাকে বলে ফাইন্যান্সিং, লোন, প্রজেক্ট ফাইন্যান্সিং। অর্থাৎ এটাকে ভিক্ষা বলা অর্থনৈতিকভাবেই ভুল। আর
একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইন্ডিয়া কেনই ফাইন্যান্সিং করেছে? শুধু বাংলাদেশের প্রতি দয়া থেকে না, ইন্ডিয়ার নিজের স্ট্র্যাটেজিক এবং কমার্শিয়াল ইন্টারেস্টও আছে। 2017 সালের ইন্ডিয়া গভর্নমেন্টের ক্যাবিনেট স্টেটমেন্ট এই বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি ইন্ডিয়ার নর্থ ইস্ট কানেক্টিভিটি, ইন্ডিয়া কোম্পানিজের বিজনেস অপরচুনিটি এবং সিকিউরিটি ইন্টারেস্টের কথা বলা হয়েছিল। অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিং করে নিজেরাও লাভ দেখে। এটাই ইন্টারন্যাশনাল রিলেশনস এটাকে বলে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কেউ কোটি কোটি ডলার শুধু আবেগের কারণে ইনভেস্ট করে না। আর বাংলাদেশের ভূখণ্ড ইন্ডিয়ার জন্য কেন গুরুত্বপূর্ণ এটা একটু শুনে নেন আপনি কাইন্ডলি। কারণ বাংলাদেশের জিওগ্রাফিক লোকেশন ইন্ডিয়ার নর্থ ইস্টের সঙ্গে মেইনল্যান্ড ইন্ডিয়ার কানেক্টিভিটি, চট্টগ্রাম এবং মংলা পোর্টস, ট্রানজিট ট্রেড রুটস, রিজিওনাল কানেক্টিভিটি, লজিস্টিক কস্ট। ইন্ডিয়া এর নিজের পলিসি ডকুমেন্টসেই বাংলাদেশের পোর্ট ও কানেক্টিভিটি ব্যবহার করে নর্থ ইস্টের এক্সেস উন্নত করার কথা বলা হয়েছে। অর্থ, বাংলাদেশ ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ শুধু ইন্ডিয়ার সাহায্য প্রার্থী নয়, বাংলাদেশের জিওগ্রাফি ও স্ট্র্যাটেজিক ভ্যালু আছে। এই কারণে ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে ক্লোজ রিলেশনশিপ চায়। নাও ইউ আন্ডারস্ট্যান্ড? এটা চ্যারিটি না, এটা জিও পলিটিক্স। এবার বলেছেন আপনি ব্রিক্স, আমরা ব্রিক্সের মেম্বার না। বাংলাদেশ ব্রিক্সের মেম্বার না, আমরা ঠিক আপনার সাথে একমত, বাংলাদেশ ব্রিক্সের মেম্বার না। কিন্তু আপনি যেটা বলেননি সেটা হলো 2023 সালে বিগত সরকারের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ব্রিক্সের সামিটে উপস্থিত ছিলেন। তিনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্টের ইনভাইটেশনে এই সামিটে গিয়েছিলেন এবং তখন বাংলাদেশ ব্রিক্স মেম্বারের জন্য ফর্মাল অ্যাপ্লিকেশন করেননি। এ কথাও শেখ হাসিনা নিজেই বলেছিলেন। তাই ব্রিক্সকে বাংলাদেশে ভিক্ষা করেছে ধরনের গল্প বানানোর কোনো কারণ নেই। 2026 সালে ইন্ডিয়া নিজেই বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমানকে ব্রিক্স সামিটে স্পেশাল গেস্ট হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। এটা 2026 সালের জুলাইয়ের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফার্ম করেছে। অর্থাৎ ডিপ্লোম্যাসিতে দরজা বন্ধ নয়। আজ যাকে আপনি ছোট করছেন, কাল তাকেই আপনার দেশ আমন্ত্রণ করছে। হাউ ফানি! এটাই ইন্টারন্যাশনাল পলিটিক্স। এবার ধর্মের কথা। আপনি বাংলাদেশকে বলেছেন বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের মারে, হিন্দুদের টর্চার করে। আমি একটা প্রশ্ন করি আপনাকে, আপনি কি একই মাপকাঠি ভারতের ক্ষেত্রেও ব্যবহার করবেন? 2026 সালে ঈদুল আজহার সময় ভারতের বিভিন্ন জায়গায় ক্যাটল স্লটার এবং পাবলিক প্রেয়ারের, যারা মানুষরা যখন নামাজ পড়ে ঈদের নামাজের সময় আপনি রেস্ট্রিকশন দিয়েছিলেন। আপনারা দিল্লিতে আপনারা কোরবানি করতে দেন নাই। পাবলিক প্লেসে স্যাক্রিফাইস লিগ্যাল অ্যাকশনের সতর্কতা দেওয়া হয়েছিল। ওয়েস্ট বেঙ্গলে ঈদুল আজহার আগে ক্যাটল স্লটার নিয়ে লিগ্যাল রেস্ট্রিকশন এবং বিতর্ক হয়েছে। কলকাতাতে হাইকোর্ট রেগুলেশন বহাল হয়েছে। আপনারা গরু ছাগল নিয়ে থানাতে ঢুকে গিয়েছিলেন। আপনাদের সেই ভিডিও আমাদের কাছে আছে, আপনারা ভুলে যান না। বাংলাদেশের সব মুসলমান হিন্দুদের নির্যাতন করে। হাউ ফানি! এটা ভুল জেনারেলাইজেশন। কোনো অপরাধ হলে অপরাধীকে ধরুন, পুরো ধর্মকে আসামি বানাবেন না কাইন্ডলি। আর মানবাধিকার যদি সত্যি আপনার কনসার্ন হয়, তাহলে সেটা বর্ডার পেরোলেই বদলে যাবে কেন? এবার আসেন আসল প্রশ্ন, আপনার এত রাগ কেন? এই যে আপনি একটা জার্নালিস্ট, আপনি এত রাগ কেন? আপনি বলেছেন বাংলাদেশ ইন্ডিয়ার কাছে সাহায্য চায়, চায়নার কাছে যায়, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করে, ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক চায়। এটা কি আপনার কাছে কন্ট্রাডিকশন না? এটা একটা
কান্ট্রির ফরেন পলিসি। একটা দেশ ইন্ডিয়ার সঙ্গে ট্রেড করবে, চায়নার সঙ্গে ইনভেস্টমেন্ট করবে, পাকিস্তানের সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশন রাখবে, আমেরিকার সঙ্গে বিজনেস করবে, সৌদি আরবের সঙ্গে এনার্জি রিলেশন রাখবে। কোনো দেশকে ভালোবাসতে হবে না, নিজের স্বার্থ দেখতে হবে। এটাই রাষ্ট্রনীতি। আপনি বাংলাদেশকে ভিক্ষুক বললেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি। ভিক্ষুক হলে বাংলাদেশের সঙ্গে এত স্ট্র্যাটেজিক কম্পিটিশন কেন ইন্ডিয়া? কেন ইন্ডিয়া বাংলাদেশের কানেক্টিভিটি চায়? কেন নর্থ ইস্টের অ্যাক্সেসের জন্য বাংলাদেশের পোর্টস গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার কাছে? এটা আপনার কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, এটার উত্তর আপনি দিবেন অবশ্যই বাংলাদেশ জাতির কাছে। কেন ইন্ডিয়া বাংলাদেশকে বিলিয়ন অফ ডলার্সের লাইন অফ ক্রেডিট দিয়েছে? কেন চায়না বাংলাদেশকে 98% ট্যারিফ লাইনে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে? কেন বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার এবং ডিফেন্স সেক্টরে এত বড় পার্টনার? কেন জাপান, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, আইএমএফ সবাই বাংলাদেশের সঙ্গে কাজ করে? কারণ বাংলাদেশ কোনো শূন্য দেশ নয়, এটা জিরো কোনো কান্ট্রি না। বাংলাদেশের মার্কেট আছে, বাংলাদেশের ওয়ার্কফোর্স আছে, বাংলাদেশের জিওগ্রাফি আছে, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং বেস আছে, বাংলাদেশের স্ট্র্যাটেজিক লোকেশন আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের 17 কোটির বেশি মানুষ আছে, একটা বিশাল কনজিউমার মার্কেট। ইউ আন্ডারস্ট্যান্ড? তাই বাংলাদেশকে ভিক্ষুক বলে ছোট করা খুব সহজ, কিন্তু জিওপলিটিক্যাল সেটা বলে না। আর একটা কথা খুব পরিষ্কার করে বলি, আপনি ইন্ডিয়াকে বড় দেখাতে বাংলাদেশকে ছোট করতে পারেন, কিন্তু ইন্ডিয়া বড় এটা প্রমাণ করার জন্য বাংলাদেশকে ভিক্ষুক বানানোর প্রয়োজন নেই। ইন্ডিয়া বড় ইকোনমি, ইন্ডিয়া বড় মিলিটারি পাওয়ার, ইন্ডিয়া বড় রিজনাল পাওয়ার, এগুলো আমরা জানি। কিন্তু বড় দেশ হওয়া আর প্রতিবেশী দেশকে অপমান করা, লাইসেন্স পাওয়া এক জিনিস নয়। আপনি বাংলাদেশের সঙ্গে ডিসএগ্রি করুন, বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলুন, ফরেন পলিসি নিয়ে কথা বলুন, চায়না নিয়ে কথা বলুন, ইন্ডিয়া বাংলাদেশ ট্রেড ডিফিসাইট নিয়ে কথা বলুন, সবই করুন। কিন্তু ভিক্ষুক, জিরো ইকোনমি, জিরো ডিফেন্স, এই শব্দগুলি ডেটা নয়, এগুলো ইনসাল্ট। আর ইনসাল্টের উত্তর ইনসাল্ট দিয়ে নয়, ডেটা দিয়ে দেওয়া যায়। তাই শেষ কথা, আপনি যদি সত্যি জার্নালিস্ট হন, ওপিনিয়ন হন, ডকুমেন্ট দেখান, ক্লেম নয়, এভিডেন্স দিয়ে, ইমোশন নয়, ডেটা দিন। তারপর বাংলাদেশের মানুষের বিচার করুন। কারণ বাংলাদেশ কারো উপর দাঁড়িয়ে নেই, বাংলাদেশ কোনো দেশের কলোনি নয়। আর বাংলাদেশ সঙ্গে সম্পর্ক চাইলে ভিক্ষুক হিসেবে নয়, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে কথা বলুন। কারণ বন্ধুত্বে সম্মান লাগে, বাণিজ্যে স্বার্থ লাগে, কূটনীতিতে সমতা লাগে, আর ভিক্ষার সম্পর্ক হয় না। আমি খুবই ডিসহার্টেড, এরকম ইন্ডিয়া নাকি শিক্ষার লিটারেসি পার্সন অনেক হাই, এবং যার কথাগুলো আমি শুনেছি, আমি তাকে বলতে চাই that the way you have spoke to social media to get the views and YouTube channel, you really don't have any data regarding Bangladesh. I really don't know from where you get all this idea. You cannot be a journalist. You just want to make a view. You try to create attention. Brother, Bangladesh people are very gentle, kind, big-hearted. And আমরা এই দেশকে যুদ্ধ করে স্বাধীন করেছি। আমাদের অনেক মানুষ প্রাণ দিয়েছে, মুক্তিযোদ্ধা বলে যাদেরকে। আপনি বাংলাদেশের মুসলমানদেরকে, দাঁড়িয়ালাকে এইভাবে কথা বলবেন না। আমাদের দেশের মুসলমানরা আছে, সারা জীবন থাকবে। আমাদের দেশ মুসলিম দেশ, কিন্তু পাশাপাশি আমাদের দেশে হিন্দুরাও আমাদের বন্ধু, খ্রিস্টানরাও আমাদের বন্ধু, আমরা তাদেরকে সম্মান দেই। আপনাদের দেশে যখন ককরোচ পার্টি জনতা দেশে এসেছিল, যখন ঘেরাও করে ফেলেছিল আপনাদের প্রাইম মিনিস্টার
নরেন্দ্র মোদীর বাসা, তখন আপনারা পুলিশদের দৌড়াদৌড়ি করছিলেন। আপনাদের মন্দির তাদের জন্য দরজা খুলে দেয়নি, আমাদের মসজিদ দরজা খুলে দিয়েছিল। আপনি আজকে এত বড় বড় লেকচার দিচ্ছেন, এত বড় বড় কথা বলছেন। আমি ইচ্ছা করলে আরও আপনাদের সম্বন্ধে ডেটা নিয়ে কথা বলতে পারি, বাট আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট ইট। নেক্সট টাইম, বিফোর ইউ ব্লেম টু বাংলাদেশি পিপল বিং এ বেগার, please think twice, because we might not argue with you, but we'll give you all data that you'll be surprised next time. Friends, আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং এই লোকটাকে সব ডেটা এবং তথ্য দিয়ে তাকে আমরা সবাই দেখাবো যে আসলে বাংলাদেশ, আমাদের বাংলাদেশ মানুষরা আমরা কত শক্তিশালী। আমরা দল করতে পারি, রাজনীতি করতে পারি, কিন্তু দেশ আমাদের। ভালো থাকবেন সবাই, টাটা।